১৯৮৬ সালের সেই উত্তাল নভেম্বরে ওয়াশিংটনের করিডোরে যখন প্রথম ফিসফাস শুরু হয়েছিল, কেউ ভাবেনি সেটি আধুনিক আমেরিকার ইতিহাসে অন্যতম বড় এক রাজনৈতিক ভূমিকম্পের রূপ নেবে। তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যখন জনাকীর্ণ হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে হাজির হলেন, তখন পুরো বিশ্বের নজর ছিল তার দিকে। সেখানেই তিনি স্বীকার করলেন এমন এক গোপন অভিযানের কথা, যা পরবর্তীকালে ইরান কন্ট্রা স্ক্যান্ডাল নামে ইতিহাসের পাতায় কলঙ্কিত হয়ে আছে। প্রকাশ্যে মার্কিন সরকার বারবার হুঙ্কার দিচ্ছিল, আমরা সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ করি না, কিন্তু পর্দার আড়ালে চলছিল ঠিক তার উল্টো চিত্র। খুদ প্রেসিডেন্ট রিগানের অনুমোদনেই শত্রু দেশ হিসেবে চিহ্নিত ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রি শুরু করে আমেরিকা। উদ্দেশ্য ছিল লেবাননে বন্দী মার্কিন নাগরিকদের মুক্ত করা। নীতি আর নৈতিকতাকে বিসর্জন দিয়ে হাজার হাজার এন্টি ট্যাঙ্ক মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে যায় তেহরানের হাতে। ঘটনার নাটকীয়তা তখন আরও বেড়ে যায় যখন জানা যায় এই অস্ত্র বিক্রির লভ্যাংশ সরাসরি চলে যাচ্ছে নিকারাগুয়ার কন্ট্রা নামক এক বিদ্রোহী গোষ্ঠীর পকেটে। তৎকালীন সময়ে মার্কিন কংগ্রেস নিকারাগুয়ার বামপন্থী সরকারকে উৎখাতে সরাসরি সামরিক সহায়তা নিষিদ্ধ করেছিল, কিন্তু আইনের সে কড়াকড়ি এড়াতে পর্দার আড়ালে জন্ম নেয় দ্য এন্টারপ্রাইজ নামে এক গোপন নেটওয়ার্ক, যার নাটের গুরু ছিলেন মেরিন অফিসার লেফটেন্যান্ট কর্নেল অলিভার নর্থ। মার্কিন কংগ্রেসের বোলার্ড অ্যামেন্ডমেন্ট যখন প্রশাসনের হাত বেঁধে দিয়েছিল, তখন তারা হাত মেলায় বন্ধু রাষ্ট্রগুলোর সাথে। সৌদি আরব থেকে আর্থিক সহায়তা আর হন্ডুরাসকে ব্যবহার করে কন্ট্রা বিদ্রোহীদের প্রশিক্ষণ সবই চলছিল অত্যন্ত সংগোপনে। এমনকি ব্রুনাইয়ের সুলতানের কাছ থেকে সংগৃহীত $10 মিলিয়ন একটি অনুদানও এই তহবিলে আসার কথা ছিল, যদিও ভুল অ্যাকাউন্ট নম্বরের কারণে সেই টাকা মাঝপথেই হারিয়ে যায়। ১৯৮৬ সালের ১৩ নভেম্বর এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রিগান বেশ জোর দিয়েই বলেছিলেন, আমরা জিম্মিদের বদলে অস্ত্র লেনদেন করিনি, আমি আবারও বলছি করিনি। কিন্তু তদন্তের চাপে পড়ে তার এই দাবি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরবর্তীতে তদন্ত কমিটি তাদের রিপোর্টে জানায়, রিগান হয়তো সরাসরি সব জানতেন না, কিন্তু তার নিষ্ক্রিয় নেতৃত্ব এই ভয়াবহ অনিয়মের পথ সুগম করে দিয়েছিল। এই পুরো গোপনীয়তার জট খুলতে শুরু করে নাটকীয় এক দুর্ঘটনার মাধ্যমে। নিকারাগুয়ার আকাশে একটি রসদবাহী বিমান গুলি করে নামানো হয়। সেই ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃত নথিপত্র সরাসরি মার্কিন প্রশাসনের দিকে আঙ্গুল তোলে। তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে গোয়েন্দা কর্মকর্তাদের সাজানো নাটক। অ্যাটর্নি জেনারেল এডউইন মিসের অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে আসে সেই চাঞ্চল্যকর ফান্ড ডাইভার্সন বা অর্থ সরানোর কাহিনী। তদন্তের আঁচ বাড়তেই পদত্যাগ করতে বাধ্য হন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন পয়েন্টেক্সটার। চাকরি হারান অলিভার নর্থ। পুরো আমেরিকা তখন স্তব্ধ। যে প্রশাসনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, মাত্র 1 মাসের ব্যবধানে প্রেসিডেন্ট রিগানের রেটিং 67% থেকে নেমে 46% ঠেকে। জনমনে প্রশ্ন ওঠে, প্রেসিডেন্ট কি আসলেই কিছু জানতেন না, নাকি সবটাই ছিল পূর্ব পরিকল্পিত? ১৯৮৭ সালের সেই রুদ্ধশ্বাস সংসদীয় শুনানির কথা আমেরিকানরা কোনো দিন ভুলবে না। সামরিক পোশাকে অলিভার নর্থ যখন সাক্ষ্য দিচ্ছিলেন, তখন গোটা দেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ তাকে দেখছিলেন দেশপ্রেমিক হিসেবে, যিনি জাতীয় স্বার্থে ঝুঁকি নিয়েছেন, আবার কারো কাছে তিনি ছিলেন আইনের তোয়াক্কা না করা এক উদ্ধত কর্মকর্তা। বিচার চলল, সাজাও হলো অনেকের, যদিও আইনি মারপ্যাচে পরবর্তীতে অনেকেই রেহাই পেয়ে যান। শেষ পর্যন্ত ইমপিচমেন্ট বা অভিশংসন থেকে বেঁচে যান রোনাল্ড রিগান, কিন্তু হোয়াইট হাউসের গায়ে যে দাগ লেগেছিল তার কোনোদিনই পুরোপুরি মুছে যায়নি। ক্ষমতা আর আদর্শের দ্বন্দ্বে কিভাবে রাষ্ট্রযন্ত্রের ভিতর আরেকটি সমান্তরাল ছায়া সরকার তৈরি হতে পারে, ইরান কন্ট্রা কেলেঙ্কারি আজও তার এক জীবন্ত উদাহরণ হয়ে ইতিহাসের পাতায় রয়ে গেছে।